যখন দুপুর দুটোর বিতর্ক শুরুর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কথা বললেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার অ্যাক্টিভ, দলের রাশ এখন তার হাতে, সংগঠন নিজে সামলাচ্ছেন, তার প্রমাণ তিনি পুরনোদের কিভাবে গুরুত্ব দিচ্ছেন। তিনি সভায়, কর্মী সভায়, জনসভায় বারবার পুরনোদের কথা বলছেন, তাদের গুরুত্ব দেওয়ার কথা বলছেন, তা তো আছেই। কিন্তু খেয়াল করে দেখুন, অর্জুন এবং শ্যাম দুজনে মিলে লড়ছেন উত্তর 24 পরগনায়। তাদের ফোন করে ব্যাপারটা মিটমাট করার নিদান কে দিচ্ছেন? সুব্রত বক্সী। খেয়াল করুন পূর্ব মেদিনীপুর, সেখানে পুর প্রধানের বিরুদ্ধে তৃণমূলের কাউন্সিলররা ধর্নায় বসছেন। ফোন করে কে মিটমাট করাচ্ছেন? সুব্রত বক্সী। সুব্রত বক্সী কে? সচরাচর মিডিয়ার অ্যাটেনশনে না থাকা মমতার অতি বিশ্বস্ত, অতি পুরনো সৈনিক। খেয়াল করুন রাজীব কুমার, মমতার অতি বিশ্বস্ত, অতি পুরনো সৈনিক। মানে পুরনো চালেই ভাত বাড়বে, এই থিওরিতে আস্থা রেখেই মমতা এগোচ্ছেন এবং তিনি নিজেও নিজেকে সেই ফর্মুলাতেই ফেলছেন। তাই আজ আবার বললেন দেগঙ্গায়, আমি পাহারাদার ছিলাম, আছি, থাকবো। আমরা যতদিন আছি, আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। এবং আমি কিন্তু লক্ষ্য রাখি প্রত্যেকটা এলাকায় কি হচ্ছে না হচ্ছে, আপনারা আমায় বলতে বলুন, এই জেলার ব্যাপারেও আমি বলে দেবো। সবাইকে আবেদন করব, যদি কেউ এখনও দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাকে ডেকে নিয়ে আসুন। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। ছাত্র যুবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে, সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার, পুরনোকেও দরকার, নতুনকেও দরকার। পুরনোরা গুরুত্ব পাচ্ছেন, ওল্ড ইজ গোল্ড মমতার থিওরিতে। তো এটাকে কিভাবে দেখছেন? আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন, আমরা তৃণমূলের যিনি স্পোক্সপারসন থাকবেন, মানে অলিখিত তৃণমূলকে সমর্থন করেন যিনি, তার সঙ্গে কথা বলবো। এখনো অবধি এসে পৌঁছননি অর্ক নাগ, আইনজীবীও তিনি। এছাড়াও বিজেপির রাজশ্রী লাহিড়ী আমার সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম নেতা। আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য। আপনাদের প্রত্যেকে দুপুরের এই বিতর্কে স্বাগত। আমি শুরু করব আজকে ঝন্টু বড়াইককে দিয়ে। আপনিও মমতার এই বক্তব্যটা শুনলেন। দেখুন, সুব্রত বক্সী এবং রাজীব কুমার, এটা যে পুরনোতেই ভরসা এবং অনুগত, এটাও খুব বড় শব্দ এই ক্ষেত্রে, ভরসা করার ক্ষেত্রে। আজ মমতা খুব স্পষ্ট করে সে কথা বললেনও। তিনি নিজেই দেখছিলেন, পাহারা দিচ্ছিলেন, তিনি দিচ্ছেন, এখনো আগামীতে তিনিই দেবেন। না, প্রথমেই বলি, দেখুন দুটো অ্যাসপেক্টের কথা বললেন আপনি। একটা সুব্রত বক্সী পলিটিক্যাল অ্যাসপেক্ট, একটা রাজীব কুমার একদম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসপেক্ট। আমি পলিটিক্যাল অ্যাসপেক্টে আসছি। সুব্রত বক্সী একটি আলংকরিক পদ হিসেবে দলের সভাপতি হিসেবে বসে আছেন। আমরা সবাই জানি উনি বকলমে আছেন ঠিকই, কিন্তু পুরোটা চালিত করেন মমতা ব্যানার্জি। অর্থাৎ সুব্রত বক্সী যেটা বলছেন তারই কথা। এবার এটা তো ঠিক যে আপনি 19-এর নির্বাচন দেখুন বা তার আগের নির্বাচনগুলো দেখুন, সিকোয়েন্সিয়ালি তৃণমূলে কিন্তু দুটো সমান্তরাল প্রবাহ চলেছে, নাম পাল্টেছে সময় সময়। কখনো মাদার ভার্সেস যুব, আবার কখনো এখন বলা হচ্ছে P21 ভার্সেস পোস্ট 21। আর যাই বলুন না কেন, দুটো প্যারালাল এক্সিস যখন খাড়াখাড়ি বিভক্ত হয়ে যায়, তখনই দলের বিভিন্ন জায়গায় গোষ্ঠীকন্দল মাথা চারা দিয়ে ওঠে। এবার যেটা একদম চরম পর্যায়ে মমতা ব্যানার্জির ঘরের থেকে শুরু হয়ে গেছে, আমরা জানি, আমরা একাধিক টিভি প্রোগ্রামও করেছিলাম। এই জায়গায় এটাই ঠিক যে মমতা ব্যানার্জি আজকে দলের এই ভয়ানক একটা প্যারালাল অ্যাকশন যে তৈরি হয়েছে, তার জায়গায় গিয়ে তিনি নিজের শিখন্ডিটা তুলে নিলেন। ধরে নিয়ে ভোটের আগে তিনি একটা অভিভাবকের ভূমিকায় পুরনো মেজাজে অবতীর্ণ হলেন। এটাই কাম্য ছিল। এতে দলের নতুন আর পুরনোর মধ্যে যে একটা হৃদয়ঙ্গমের ব্যাপার, এটা তো ঠিক যে দুটোই তো তৃণমূলের অংশ। এই দুটোর মধ্যে যদি একটা ইকুইলিব্রিয়াম চেঞ্জ না, ধরুন ঠিকই দুটো তৃণমূলের অংশ ঝন্টু বাবু, কিন্তু ধরুন এই নবজোয়ার চলাকালীন বা পঞ্চায়েত ভোটের ঠিক আগে আগে আমরা দেখেছি সমীক্ষা সংস্থা তারা তাদের ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কে প্রার্থী হবেন সেই তালিকা ঠিক হচ্ছে। মানে তাদের একটা অ্যাক্টিভ রোল রয়েছে এবং সবাই জানি যে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ওতপ্রোতভাবে জড়িয়ে। কিন্তু আচমকা পুরো ব্যাপারটা যেন কোথাও মমতা কেন্দ্রিক হয়ে উঠলো আবার। এটা কি আপনার মনে হয় একেবারেই আর একটা বড় ভোট আসছে, বিজেপি আরো শক্তিশালী হচ্ছে, এতগুলো দুর্নীতি, ইডি, সিবিআই, এই সব কিছু থেকে বাঁচতে সেই ফাইনাল প্রোডাক্ট, ফাইনাল সেলেবল পয়েন্ট তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, ইমেজ, সেটাকেই আবার সুকৌশলে ব্যবহার করা হচ্ছে, নাকি সত্যি দলের মধ্যে সম্পর্কের টেকটনিক প্লেটগুলো এদিক ওদিক করেছে?
না, আমি আপনাকে বলি, রাজনীতির প্রত্যেকটা পসিবিলিটি গুলোই তো একটা পসিবিলিটি। এখানে পরিষ্কার আমি আপনাকে বলি, দল কিন্তু ইন এ ভেরি ক্রাইসিস টাইম। এই ক্রাইসিস টাইমে মমতা ব্যানার্জি একটা আবির্ভূত হন একটা ইমেজ নিয়ে, এটাই স্বাভাবিক। আমরা জানি 19-এ বা প্রত্যেকটা নির্বাচনে ভোটের সময় সারা বছর আপনি কি করলেন, কতটা ফুটবল খেললেন, কাকে নিয়ে খেললেন, সেটা আলাদা ইস্যু। ঠিক ভোটের সময় কিন্তু মমতা ব্যানার্জি 294টা সিটে মুখ। এই ইমেজটা কিন্তু এখনো তৃণমূলের বাজার সার্ভে আমার মনে হয় বলেছে যে এই ধরনের একটা পরিস্থিতি যেখানে বিজেপি বা অন্যান্য বাম দলগুলো যে কায়দায় বাড়ছে এবং দুর্নীতি যেখানে একটা প্যারালাল মানুষের হৃদয়ে পৌঁছে গেছে, তৃণমূল মানে তার একটা পরিপূরক নাম হচ্ছে দুর্নীতি, সেই জায়গায় কিন্তু তৃণমূলের এছাড়া কোনো কথা ছিল না। দ্বিতীয়, রাজীব বাবুর যে প্রশ্নটা আপনি বললেন, আমি আপনাকে প্রথমে বলি, রাজীব বাবু মানে এই পলিটিক্যাল পার্টি মমতার মতন একজন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বেস পলিটিক্যাল পার্টি নেতার কিন্তু আস্তিনে অনেকগুলো অস্ত্র লুকানো থাকে। রাজীব একটা অস্ত্র, যেই অস্ত্র কার্যত দেখবেন এবার রাজীবের যে অ্যাপয়েন্টমেন্টটা হলো ভারপ্রাপ্ত হিসেবে, কারণ ডিজির অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে নিয়ম হচ্ছে 3টে নাম সেন্ট্রালে পাঠাতে হয়, সেখান থেকে একটা চুজ হয়ে আসে। মমতা ভালো করেই জানতেন এনার যে পাস হিস্ট্রিতে বিতর্ক জড়িয়ে আছে, ভেরি এফিসিয়েন্ট রাজীব বাবু কিন্তু কোনোভাবেই কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সেন্ট্রাল তারা কিন্তু কোনোভাবে অনুমোদিত হয়ে আসবে না, এবং তার চেয়েও এফিসিয়েন্ট সিনিয়র কেউ আছেন, এটাও বাস্তব সত্য। তাহলে তাকে ভারপ্রাপ্ত রাখলেন, কারণ পুরনো অনুগত সৈনিক তিনি। এমন একজন মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে যিনি তার একজন আমলার বাড়িতে সিবিআই রেড হওয়ার জন্য তিনি ধর্মতলায় বসেছিলেন, একদম একদম একদম। এবং রাজীব কুমারের নামও কিন্তু সিবিআই এর খাতায় রয়েছে, যেটাকে বারবার বিরোধীরা মনে করাচ্ছেন। কিন্তু আমি একটু কুণাল বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় দলের 1 নম্বর, কুণাল ঘোষ দলের মুখপাত্র, অফিসিয়াল স্পোকসপারসন। রাজীব কুমার রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে আসীন হওয়ার পরেই মুখপাত্রের প্রতিক্রিয়াটা দেখাবো। কুণালবাবুর বক্তব্য শোনাবো, কিন্তু তার আগে আমি প্রাক্তন পুলিশ কর্তা আমার সঙ্গে রয়েছেন, একটু তার মতামত জেনে নিই। দেখুন, খুব এফিশিয়েন্ট অফিসার রাজীব কুমার, কোনো সন্দেহ নেই, কিন্তু এর বাইরে আর কি ফ্যাক্টর আপনি দেখছেন যার জন্য রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় বাছলেন? দেখুন, প্রথম কথা, মিস্টার রাজীব কুমারকে ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধা করি। সত্যি উনি খুব দক্ষ পুলিশ অফিসার, দক্ষ, এবং উনি সেই সময় যখন কমিশনার ছিলেন বা অন্যান্য জায়গায় অনেক ভালো ভালো ডিটেকশন আছে, ঠিক তেমনি ভাবে কিন্তু ওনার বদনামও হয়েছে। এবার আপনাকে বলি যে ডিজি এন্ড আইজিপি পোস্টটা আপনি জানেন যে এটা সম্পূর্ণ নির্ভর করে রাজ্য সরকারের এবং বিশেষ করে পুলিশ মন্ত্রীর চয়েসের উপরে। পুলিশ অ্যাক্টে যেটা আছে সেখানে অল ইন্ডিয়াতেই তাই, যে রাজ্য সরকার সিলেক্ট করে, এটা সিনিয়র জুনিয়রকেও কখনো সুপারসিড করে আজকে ওখানে পোস্টে আমরা দেখেছি অনেক আগে। অতএব রাজীব কুমারকে যে এই জায়গাটা দিয়েছে, আপনাকে ভাবতে হবে যে আমাদের ক্যালকাটা পুলিশের জন্য একটা ছিল, কিন্তু আজকে আয়তন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 88,783 স্কোয়ার কিলোমিটার। ম্যাডাম, আপনাকে ভাবতে হবে যে টোটাল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আজকে পুলিশ স্টেশন 600, প্রায় 700টি পুলিশ স্টেশন। ডিস্ট্রিক্ট আমরা যেটা জানি 23টি ডিস্ট্রিক্ট এসপি, কিন্তু তা নয়, এটা কিন্তু আজকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ডিস্ট্রিক্ট কিন্তু আজকে 28টা করেছে। অতএব এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা আমি আপনাকে বলে দিচ্ছি যে এই যে দীর্ঘদিন ধরে আপনি যে আমডাঙ্গায় যে গেছেন, নর্থ 24 পরগনা গেছেন, আপনি দেখুন শুধু আমডাঙ্গার অবস্থাটা খালি দেখুন, জয়নগরে দেখুন যে দলীয় কন্দল মারা যাচ্ছে, বলছে যে দুষ্কৃতকারী কি আকাশ থেকে পড়ছে? তাদের হিটশিট থাকে না? হট করে আজকে দুষ্কৃতির সাথে দুষ্কৃতির লড়াই হয়ে গেল। আজকে এটা তো একটা বিরাট চ্যালেঞ্জ। অনিন্দম বাবু, আমি আরো স্পেসিফিক করছি, মানে আপনি বলতে চাইছেন দলের মধ্যের গোষ্ঠী কন্দল, যার জন্য ল অ্যান্ড অর্ডার সিস্টেম ডিস্টার্বড হচ্ছে, প্লাস রাজ্যে বিরোধীদের যে এই মুহূর্তে অ্যাক্টিভ ব্যাপার স্যাপার, যার জন্য কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বলেছেন ভিন রাজ্য থেকে দুষ্কৃতী এ রাজ্যে এসে শেল্টার পাচ্ছে, তারা অপকর্ম করে আবার পালিয়ে যেতে পারছে। মানে আপনি বলছেন বেসিক ল অ্যান্ড অর্ডার সিস্টেমকে ঠিক রাখতেই রাজীব কুমারের নির্বাচন, নাকি অন্য কোনো কারণ? না, দেখুন, আমি মনে করি একা রাজীব কুমারের পক্ষে কন্ট্রোল করা সম্ভব নয়। ইউনাইটেডলি যদি তাকে সাহায্য না করে থাকে, তাহলে আপনি আমাকে শুধু বলুন না, আগেও তো ডিজি ছিল, আজকে ইলেকশনে 2019, 2021, 2023 এতগুলো মৃত্যু কি করে হলো? কি অফিসারে ফোর্স অফিসার কম ছিল? কোথায় আজকে হলো? জন্টু বাবু, আমি
বর্তমান আইন শৃঙ্খলার অবস্থা কিন্তু ভালো না। হ্যাঁ, সংক্ষেপে বলুন। এই যে আপনি একটা প্রথম কথা বললেন, আসবো অরিন্দম বাবু, ঝন্টু বাবু বলুন সংক্ষেপে। ল এন্ড অর্ডার নিয়ে কিন্তু মমতা ব্যানার্জির এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো হেডেক নেই। রাজীবের প্রত্যাবর্তনের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অনেকগুলো দুর্নীতির মামলা, সেগুলো কিন্তু করেসপন্ডেন্স অ্যাক্টিভ ভূমিকায় রাজীবকে তিনি ব্যবহার করতে চান বলে আমার মনে হয়। দ্বিতীয়, আপনি যেটা বললেন অপোজিশনকে কন্ট্রোল করা, এই মুহূর্তে রাজীব কিন্তু একটা পুরোপুরি তাস হতে মানে আপনি যা বলছেন তাতে আমি তো খুঁজে পাচ্ছি একটাই ওয়ার্ড, নেগোশিয়েটর। একদম ইয়েস। অর্ক নাগ আমার সঙ্গে জয়েন করেছেন। আসবো ঝন্টু বাবু। অর্ক নাগ বলুন, রাজীব কুমারের নির্বাচন আসলে নেগোশিয়েটর হিসেবে বলছেন ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক। আমার মনে হয় না এখানে নেগোসিয়েশন, এই কার সাথে নেগোসিয়েশন করবে। রাজীব কুমার ইজ ওয়ান অফ দি সিনিয়র মোস্ট আইপিএস অফিসার্স, এডিজি র্যাঙ্কে ছিলেন, তারপরে উনি ইনফরমেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে বহুদিন কাজ করেছেন এবং উনি ওনার উপরে গভর্নমেন্ট আস্থা রেখেছে, এর আগেও আস্থা রেখেছে। উনি কলকাতার কমিশনার ছিলেন, বিধাননগরের কমিশনার ছিলেন, এডিজি সিআইডি ছিলেন ওনার। এবং রাজীব কুমারের দক্ষতা অ্যাজ পুলিশ অফিসার, সেটা নিয়ে কোনো প্রশ্ন আছে বলে তো আমার সত্যি মনে হয় না। বাকিরা তো সে বলছেন না যে মানে শুধু এটাই একমাত্র কারণ, তাহলে তো অনেকদিন আগেই রাজীব কুমারের নাম বাঁচতে পারতেন না, অনেকদিন আগে ভোটের আগে ওনার থেকে অন্য এতগুলো এজেন্সির চাপে পড়ে। না না, এখানে চাপের কোনো ব্যাপারই নেই। ওনার থেকে অনেক সিনিয়র অফিসাররা ছিলেন, তারাও যথেষ্ট দক্ষ। এই কথাটা বলে আগের যারা ডিজি এডিজি পদে, ডিজিআইজি পদে ছিলেন তাদেরকে ছোট করবেন না। তারা যথেষ্ট দক্ষ ছিলেন, তারা নিজেদের কাজ যথেষ্ট ভালো করে করার চেষ্টা করেছেন। প্রশ্নই নেই রাজীব কুমারের নির্বাচন কৌশলী কিনা বোঝার চেষ্টা না, অ্যাবসলিউটলি না। রাজীব কুমারের আমার মনে হয় যে কোনো ডিজিআইজির যে নির্বাচন, সেই ডিজিআইজি নির্বাচনের সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ককে টানার চেষ্টা করাই উচিত নয়। এবং যারা বলছে যে সিবিআই এর কাছে নাম আছে, তাদেরকে একটু মনে করিয়ে দিই, সিবিআই এর কাছে নাম থেকেও কিন্তু এখনো পর্যন্ত সিবিআই এমন কিছুই মানে করে দেখায়নি যে কারণে রাজীব কুমারের ক্রেডিবিলিটিতে প্রশ্ন উঠবে। রাজশ্রী, কোথাও এই পুরনো চালকে আবার সামনে নিয়ে আসা কি বিজেপির জন্য চাপ হতে পারে ভোটের আগে? পুরনো চাল ভাতে বাড়ে, এই চাল ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলরা খুব ভালো জানেন কোন চাল বাড়তে পারে, কোনটা কমতে পারে। কারণ যে হারে চাল চুরি হয়েছে, যে হারে খাদ্য দুর্নীতি হয়েছে, মিড ডে মিলে শিশুদের আহার চুরি হয়েছে, এটা উনি খুব ভালো করে বোঝেন, সেটাই উনি বলেছেন। কিন্তু আমি জানি না তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা লাভ দেবে। কারণ উনি বলছেন উনি পাহারাদার ছিলেন, উনিই পাহারাদার আছেন। যার পাহারায় দাঁড়িয়ে শিক্ষার দুর্নীতি, খাদ্যের দুর্নীতি, পিএসসি, এসএসসি, সিএসসি, টেট, এসএলএসটি, বন দপ্তর, সার, মিড ডে মিল, ওএমআর শিট, সব দুর্নীতি হয়ে গেল। চামচও চুরি হয়ে গেল উনার ডেলিগেশন, উনার সঙ্গে যে ডেলিগেশন গেল বিদেশ থেকে দাঁড়িয়ে, উনি কিচ্ছুটি জানলেন না উনাকে এই পাহারাদারের অবস্থায় থাকতে এত চুরি হয়েছে। আবার কি উনি পাহারাদার বলছেন, উনাকে নরেন্দ্র মোদীকে আজকে দাঁড়িয়ে কপি করতে হয়েছে। এবং যখন নরেন্দ্র মোদী বলেছিল যে চৌকিদার, তখন এরা কি বলেছিল? তো আজকে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে তৃণমূলের মুখপাত্ররা তখন যে কথাটা বলতো চৌকিদার কি জানি একটা ছিল, সেটা যে আসলে এই পাহারাদার, এই চৌকিদার, এটা গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে সবাই বুঝে গেছে। তো এ নিয়ে কোনো লাভ হবে না, 7 মণ তেলও পুড়বে না, আর রাধাও নাচবে না। তৃণমূল সিঙ্গল ডিজিটে নেমে আসতে চলেছে আগামী 24-এর নির্বাচনে। এটা বিধির বিধান। উইশ সেটা ফুলফিল হবে কিনা সে 24-এর ইলেকশনের রেজাল্টের সময় বোঝা যাবে। আমি সায়নের কাছে যাওয়ার আগে কুণাল ঘোষের বক্তব্যটা শুনিয়ে দেব রাজীব নিয়ে। উনি ডিজি পদে এসছেন, নিশ্চয়ই ভালো খবর। একজন আইপিএস, দক্ষ আইপিএস, তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন। শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারুর না কারুর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না। সায়ন, সবাই বলতে চায় কুণাল বাবু মুখ খোলাতে, সবাই মুখ খুলতে চায়। আসবো সায়ন। মজার, আমাদের রাজ্যটা বেশ মজার রাজ্য। কুণাল ঘোষকে যে সময় গ্রেপ্তার করা হয়েছিল সারদার মামলায়, এই সময়তে যে এসআইটি গঠন করা হয়েছিল, বিধাননগরের কমিশনার ছিলেন সেই সময়তেই রাজীব কুমারের নেতৃত্বে কুণাল ঘোষকে তখন গ্রেপ্তার করা হয়। কুণাল ঘোষ 1 ঘন্টার একটা ভিডিও করেছিলেন, তোমার নিশ্চয়ই মনে আছে, যারা ফেসবুক লাইভ, তাতে রাজীব কুমার থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি বিস্তর ভাবে ওনার নিজের ফেসবুক পেজ থেকে সেই সময় বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকেও ডিজি বানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ জেল খেটে আসবার পরে তাকেও দলের মুখপাত্র করলেন।
অর্থাৎ চোর চোরকে যে ধরলো সবাইকেই আলটিমেট র্যাঙ্কে পৌঁছানো গেল, একমাত্র আমাদের রাজ্যেই সম্ভব। মূল কথা হচ্ছে দু তিনটে। এক নাম্বার কথা, তোমার প্রথম প্রতিবেদনে যা আলোচনা আসছিল যে দলের নতুন দলের পুরনো, তুমি যদি এক্ষুনি প্রেসিডেন্সি জেলের দিকে তাকাও আর আলিপুর জেলের দিকে তাকাও, তুমি দলের নতুন আর দলের পুরনো, তৃণমূল কংগ্রেসের নতুন পুরনো বলে আদতে খুব একটা বেশি কিছু হয় না। এখানে কুন্তল ঘোষ নতুন তৃণমূল চুরি করে জেল খাটে, বিনয় মিশ্র চুরি করে বিদেশে পালিয়ে যায়, আর পুরনোদের মধ্যে পার্থক্য জেল খাটে। স্বাভাবিক বিষয়। আজকেও জ্যোতিপ্রিয় মল্লিকের নাম করে মমতা বলেছেন তাকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র ইলেকশনটা বানচাল করার জন্য, যাতে কাজ করতে না পারে। শোনাবো। হ্যাঁ, স্বাভাবিক বিষয়। মানে পুরনোদের পাশে তো মমতাই। আমার মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীদের পাশে থাকবে সেটাই স্বাভাবিক, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমের দিকে মৌহামৈত্রর পাশে ছিলেন না, অদ্ভুত বিষয়। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। শেষ 13 বছরে আমাদের রাজ্যের প্রায় 10 জন প্রাক্তন আইপিএস অফিসার তারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন, তার মধ্যে 5 জনকে মন্ত্রী বানানো হয়েছে। একের পর এক নাম বলে যেতে পারে। তার মধ্যে সবচাইতে ইন্টারেস্টিং ফ্যাক্ট, নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনায় যার নাম মমতা ব্যানার্জি সবার আগে সামনে নিয়ে এসেছিলেন, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতা। ভারতী ঘোষ বিজেপিতে গেছে বটে, ভারতী ঘোষ যখন জঙ্গলমহলের এসপি ছিলেন তখন উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করে কি কি কাজ করতেন গোটা বাংলার মানুষ আমরা দেখেছিলাম। অ্যাপার্ট ফ্রম দ্যাট, SMH মির্জা একজন আইপিএস অফিসার নারদার তোলা তুলতে গিয়ে তৃণমূলের হয়ে ধরা পড়েছিলেন। এবার প্রশ্ন হচ্ছে রাজীব কুমারকে নিয়ে কেন আমরা এত আলোচনা করছি। মজার বিষয়, রাজীব কুমার যে সময়তে 1 বছর ধরে, রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ কি? রাজীব কুমার নারদার টাকা খেয়েছে এটা অভিযোগ নয়। সারদা রোজভ্যালি মিলিয়ে একজনের 17,000 কোটি, একজনের 10,000 কোটি, প্রায় 27,000 কোটি টাকা পশ্চিমবাংলার মার্কেট থেকে আউট হয়ে গেল। এই দুর্নীতি তদন্ত করতে নেমে ইনিশিয়াল স্টেজে যে এসআইটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একের পর এক তথ্য প্রমাণ লোপাট করেছে এই রাজীব কুমারের নেতৃত্বে। একের পর এক তথ্য প্রমাণ লোপাট হয়েছে। আপনি তো ঠিক শুভেন্দু যা বলছেন তাই বলছেন। উনি তথ্য প্রমাণ লোপাট করে যা করেছেন, রিটার্ন গিফট দিলেন মমতা। দ্রুত পিউদি, আমি বলছি শুভেন্দু অধিকারী যা বলছে আমরা তা বলছি এটা নয়। আমরা যা বলতাম শুভেন্দু এখন তাই বলছে, বরং এইটা সত্যি। আমাদের কথা হচ্ছে রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন অনেকগুলো কারণে। কারণ নারদা রোজভ্যালিতে দলকে বাঁচিয়েছেন এই রাজীব কুমার। রাজীব কুমারের অঙ্গুলি হেলনে এত কিছু হয়েছে। কিন্তু প্রশ্ন, আমাদের রাজ্যের বুকে আরেকজন আইপিএস কেও গ্রেফতার করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তো তার বাড়ির সামনে গিয়ে বসে পড়েননি। রাজীব কুমারের সময় কেন এত তথ্য প্রমাণ লোপাট হলো, এত কিছু হলো? আর সিবিআই, রাজীব কুমার 13 দিন নিখোঁজ ছিলেন, 13 দিন সিবিআই খুঁজে পাচ্ছিল না। 13 দিন পরে উনি বেল পেয়েছিলেন হাইকোর্ট থেকে। 13 দিন ধরে সিবিআই কেন এফোর্ট দেয়নি? কালকল্প দিয়ে লাভ আছে আজকে? মানে এন্ড হচ্ছে সিপিএম এর ওই কোথাও একটা কানেকশন সেটিং। আমার সঙ্গে সিপিএম, আমি রাজস্বীর কাছে আসি। রাজস্বী, সিবিআই সত্যি তো এতদিন খাতা খোলেনি, আজকে উনি পদ পেয়ে গেলেন বলে আবার আপনারা বলছেন খাতাটা খোলা হোক। খাতাটা খোলা হয়েছে, আপনারা হয়তো সংবাদটা হয়তো মিস করে গেছেন যে স্বরাষ্ট্র দপ্তর থেকে অলরেডি বলা হয়ে গেছে যে প্রত্যেকটি ভারতবর্ষের আইপিএসকে তাদের সম্পত্তির পরিমাণ কতটি কি আছে সেটা জমা করতে হবে, যেটা অতীত ভারতবর্ষে অবশ্যই সম্পর্ক আছে। প্রমাণ লোপাটের অভিযোগ, এতো প্রমাণ লোপাটের অভিযোগ না নিশ্চয়ই পাওয়া যাবে। যে সমস্ত পশ্চিমবঙ্গে পুলিশরা নিউ টাউনে 4 তলা বাড়ি তৈরি করেছে, আঙুলে হীরের আংটি পরে ঘুরে বেড়ায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের ইন্টেরিয়র ডেকোরেশন করছে, প্রত্যেকটি খবর তো আছে। সেই টাকার সোর্সটা কোথা থেকে আসছে ঠিক ধরা হবে, অবশ্যই ধরা হবে। আপনি তো একটা জেনারেল স্টেটমেন্টকে এই কেসের সঙ্গে গুলিয়ে দিচ্ছেন। রাজস্বী প্লিজ, রাজস্বী চেঁচালে হবে না, চেঁচালে হবে না। যত বিউরোক্রেট তারা সবাই অসৎ, এটাই বক্তব্য রাজস্বী। এটা খুব আশ্চর্য। না আমার বক্তব্য একটাই, মমতা ব্যানার্জি এখন সিপিএম এর সাথে আসন নিয়ে সেটিং করছে। আপনি একটা জেনারেল স্টেটমেন্টকে, একটা জেনারেল স্টেপকে আপনি নির্দিষ্ট কেসের সঙ্গে গুলিয়ে দিচ্ছেন। রাজীব কুমারের কেস ঠান্ডা ঘরে, কেউ জানে না সেই কেসের কি স্ট্যাটাস, কেউ জানে না। আজ আবার নতুন করে আলোচনা আসছে যে কথা সায়ন বলছে সে কথা কোনো ইনভেস্টিগেশন এজেন্সি নিজেদের চার্জশিটে নিজেদের কোনো ডকুমেন্টেশনে ডকুমেন্ট করেনি। কেন শুধু সায়নের কাছেই কেন এই খবরটা আছে, আর কোনো ইনভেস্টিগেশন এজেন্সি না? তারপর তো পাহাড়ে গিয়ে রাজীব কুমারের সঙ্গে রুদ্ধদ্বার মিটিং হলো, তারপর যে কি হলো কেউ জানে না। কেন কেউ জানে না কি হলো? কোনো ডকুমেন্ট দেখাতে পারলো যে রাজীব কুমার সায়ন কথা হচ্ছে স্পেসিফিক অ্যালিগেশন ছিল বলে
সুপ্রিম কোর্টের নির্দেশের পরবর্তী সময়ে আরে এখানেই তো আমার মতো আম পাবলিক ধোঁয়াশা করছে। অ্যালিগেশন ছিল, তল্লাশিতে গেল সিবিআই, কেস হলো, ধর্ণা হলো, তারপর হারিয়ে গেল। এই হারানোটা ধোঁয়াশা আমাদের কাছে। আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যখন সিবিআই নিয়ে কথা বলছি তখন রাজ্যের আশবসায়ন, রাজ্যের আর এক মন্ত্রী তিনি জেলে, আর বারবার তার হয়ে মাঠে ব্যাট করতে নামছেন স্বয়ং দলের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা। আজও বলেছেন বালু নিয়ে, শুনুন। বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে, ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। ওরে আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায় তখন তাকে চোর বলতে পারিস, আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলা যায় না। তার কারণ তারা নয় ইডি করবে, নয় সিবিআই করবে। রাজশ্রী, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলতে চাইলেন। কোটি টাকা ঘুষ খায় যারা খায় তাদেরকে চোর বলা যায় না বলতে কি নিজেকে বলতে চাইলেন যে উনি গরিব নন, সেটার কথা বললেন? আরে জয়সার কথা এক কথা বলে বলে হেজে যাচ্ছ কেন? জয়সা ঠাকুর দাদার ব্যবসা ছিল, অভিষেক ব্যানার্জি সেটা বলো, বলো অভিষেক ব্যানার্জির বাবার কি ব্যবসা ছিল, ঠাকুর দাদার কি ব্যবসা ছিল? তোমরা সেখান থেকে এবার বলি। আরে বক্তব্যটা তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোট আসছে বলে অ্যারেস্ট করা হচ্ছে। না না, জয়সার সম্পত্তিটা জয়সানি পরে আলোচনা, না পরে আলোচনা হবে, কিন্তু বলে দিই, ফোরন কাটলে হবে না তো। জয়সার সম্পত্তি সেখান থেকেই জানতে পারা যায় যেখানে জয়সার নিজে সেখানে ইনকাম ট্যাক্স ডিক্লারেশন দিয়েছে। এই তো তাহলে অভিষেক ব্যানার্জি সম্পত্তি কোথা থেকে পাওয়া যায়? যার বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি যাকে জেলে ওর বাবার ব্যবসা, সে তো দাদার ব্যবসা, নিজের ব্যবসা, না 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 না, আরে একবারে কত টাকা বেরিয়েছে? আরে 10 কোটি কার খাতায় তলা থেকে বেরিয়েছে, জেল থেকে বার করা হবে না তো। আপনি তো লয়ার, 10 কোটি টাকার এফডি রিপ্লাই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই রিপ্লাই বন দপ্তরের অফিসে। আরে পয়েন্টগুলো জানতে দিন না দর্শকদের, চেঁচামেচি করে গুলিয়ে না দিয়ে। দুজনকেই বলছি, তার বন দপ্তরের অফিস থেকে 10 কোটির বেশি এফডির নথি, আরো অনেক নথি, আরো বিপুল সম্পত্তির নথি, সেগুলো তার ডিক্লেয়ার্ড সম্পত্তির মধ্যে নেই বালুবাবুর। আপনি জানুন, আপনি তো আইনজীবী অর্ক, সবটা ডিক্লেয়ার্ড নয়। রাজশ্রী শেষ করুন, চেঁচাবেন না প্লিজ, মাইক আছে। এক্স্যাক্টলি এটাই পয়েন্ট ছিল। এবং আজকে দাঁড়িয়ে যখন আমরা এই তর্কগুলো করছি তখন নিচে টেলিভিশনের নিচে ওই লাইনগুলোতে বারবার করে আসছে কোথার থেকে কত কোটি 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 টাকা উদ্ধার হয়েছে, আজকেও ইডি রেড করছে। আমরা এই জিনিস পশ্চিমবঙ্গে কবে দেখেছি, কখন দেখেছি, কোন আমলে দেখেছি? কোনোদিন যে জিনিসটা দেখা যায়নি। একবার বাম আমলে বোধহয় আমরা দেখেছিলাম বালির ইঞ্জিনিয়ারের রান্নাঘরের মাটির থেকে 2 কোটি টাকা উদ্ধার হয়েছে। এর বাইরে এই যে মানে বাম আমল স্বর্ণযুগ ছিল না, সেটা কখনোই বলছি না। অর্গানাইজ চোরেরা অনেক অর্গানাইজের চোর করেছে, কারোর ঘরে ওরকম এসি টিভি ফ্রিজ থাকতে পারতো না, এটা জানা কথা। সবাই চোর। কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চিরজীবন যারা চুরি ছিনতাই এসব করে গেল তাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা প্রথম থেকে দেখে এসেছি। না, পার্থর পাশে দাঁড়াননি তো। আর পাশে পার্থ আমি তোমাকে বলছি, মদন মিত্র যে সময়তে জেলে ছিলেন সেই সময় জেলে থাকা অবস্থায় মদন মিত্রকে উনি কামারহাটি থেকে প্রার্থী করেছিলেন। যখন গ্রেপ্তার করতে গেছিলেন তখন বলেছিলেন আমরা সবাই চোর, আমাদেরকে গ্রেপ্তার করুন। ঘটনাচক্রে পার্থ চট্টোপাধ্যায় নাম আজ থেকে কয়েকদিন আগে উনি ওনাদের ছাত্র সমাবেশ থেকে বলেছেন। কুন্তল হতে পারে, শান্তনু হতে পারে, অনুব্রত হতে পারে, তার মেয়ে হতে পারে, পার্থ হতে পারে, তার বান্ধবী হতে পারে, বালু হতে পারে, মানিক ভট্টাচার্য হতে পারে। এ বাংলার বুকে সিরিজ অফ ইভেন্ট, সিরিজ অফ চুরি। রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে স্নেহের হাত মাথায় রাখতে পারে? আর ইডিয়া সিবিআই কি চশমা পরে বসে আছে? কুণাল ঘোষ বলেন যান মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে ঠিক এখানেই কানেকশন খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক জন্টুবাবু, এটাই তো বলছিলেন। চুরি দুর্নীতির অভিযোগে যত বেশি অভিযোগগুলো বাড়ছে তত বোধহয় আপনি নেগোসিয়েশনের প্রসঙ্গটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। একদম একদম। আমি বলবো তো? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তোমাকে বলি প্রথমে যে রাজীব বাবুকে যেখানে বসানো হয়েছিল মণিভান্ডার, সেই মণিভান্ডারটা কিন্তু 5 বছর আগে, মানে মণিভান্ডার যখন তাকে করা হলো, রিফ্লেক্ট করে রাখা হলো,
আফিনের তাসটাকে লুকিয়ে, সেটা কিন্তু আইএস অফিসারদের জন্য। কার্যত আইএস এর আইন অনুযায়ী সেখানে আইপিএস কে রাখা যায় না। দ্বিতীয়, প্রিন্সিপাল সেক্রেটারি অফ আইটি ডিপার্টমেন্ট, এটা কোনোভাবে একজন আইপিএস কে দেওয়া যায় না। অর্থাৎ তাকে যে সঠিকভাবে লুকিয়ে শেল্টার দিয়ে রেখেছে, সেটা কিন্তু কার্যত এই যে আইনকে বুড়ো আঙুল দিচ্ছে। দ্বিতীয়ত তোমাকে বলি কেউ ওনাকে যে বসানো হলো, আমি তোমাকে স্পেসিফিক বলছি, ওটার নামটা কিন্তু দিয়েছে ভারপ্রাপ্ত। কারণ ওনাকে কিন্তু সেন্ট্রালের প্রথা মেনে, আইনের প্রথা মেনে কিন্তু বসানো হয়নি। কারণ বসালে এখানে অনেক সিনিয়র যোগ্য আইপিএস অফিসার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে। মানে ভারপ্রাপ্ত হলে সেই নিয়মগুলো না মানলেও চলে। ওকে, আমি ঠিক এখান থেকে অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, এই যে ভারপ্রাপ্ত বলে নিজের পছন্দের লোকটিকে বসিয়ে দেওয়া হলো, এমন একজন ব্যক্তি, তার সঙ্গে কেন্দ্রেরও সম্পর্ক ভালো, এটা রাজ্যের জন্য আগামী দিনে কি বার্তা বয়ে আনতে পারে? তিনি তার কার্যপ্রণালীর দ্বারা আমরা বুঝতে পারবো। কিন্তু আপনারা যেটা একটা আলোচনা করছেন, এখানে আমি অনেকে হয়তো জানেন যে আইপিএস শব্দের অর্থটা আমরা জানি ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, এটা হচ্ছে সেন্ট্রাল ক্যাডারের। এটা রাজ্য সরকার বেতন দেয়, কিন্তু রাজ্য সরকার পানিশমেন্ট দিতে পারে না ম্যাডাম, এবং এই পানিশমেন্ট দিতে গেলে ইভেন রাষ্ট্রপতির পর্যন্ত কনসেন্ট নিতে হয়। এখানে একটা বিরাট গ্যাপ রয়েছে। আরেকটা হচ্ছে, আপনাদের না বললে হবে না, মিস্টার কুণাল বাবু যে কথাটা বললেন, আমি ওনাকে আপনাদের থ্রু দিয়ে একটু জানতে চাই, যদি হ্যাঁ রাজীব বাবু যদি এক্সিড সামথিং বলে করে থাকে, তাহলে 3 বছর জেলে ছিল, পাসপোর্ট পর্যন্ত পাচ্ছে না। স্পেনে যাওয়ার সময় আজকে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে পাসপোর্ট নিতে হলো, আবার এসে আবার পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছে। তাহলে যদি গ্র্যাভিটি না থাকে, তাহলে আজকে এই ধরনের যদি আজকে রাজীব কুমারকে যেভাবে উনি কথা বলছেন, বলতেই পারেন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। আমার মনে হচ্ছে যে এখানে এমন কিছু আছে যার জন্য আজকে এখন পর্যন্ত কিন্তু হি হ্যাজ নট বিন অ্যাকুইটেড। আর আজকে রাজীব কুমারকে আমি রাজ্য সরকার যেটা পছন্দ মনে করেছে, আমি কন্ট্রোল করতে পারবো, আমি অন্তপক্ষে মানুষের নিরাপত্তাটা দিতে পারবো, মনে করেছে বলি তাকে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আগামী দিনে সেটা প্রমাণিত হবে। একদমই। তবে এই যে বলছিলেন না যে নিশ্চয়ই কোনো গ্র্যাভিটি রয়েছে, বাকি যাদের জেলে ভরা হয়েছে গ্রেফতার করে, তারা এখনো কিন্তু অভিযুক্ত, তারা এখনো প্রমাণিত দাগী অপরাধী নন। কিন্তু গ্র্যাভিটি কি একেবারেই নেই? শুধুই কি রাজনৈতিক ভেন্ডেটার জন্য এই সমস্ত গ্রেফতার, এত ধরপাকড়, এত তল্লাশি?